তফসিল ঘোষণায় শুরু চূড়ান্ত ভোট প্রস্তুতির উত্তাপ। প্রার্থীদের আচরণবিধিমালার সংশোধনী প্রজ্ঞাপন জারি, ইসির সামনে নতুন চ্যালেঞ্জ। ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা আসিফ মাহমুদের। চাইলেই লন্ডনে বসে ভোটার ও প্রার্থী হতে পারবেন তারেক রহমান। অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়। রাজশাহীতে জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন, শোকাহত পুরো গ্রাম। মাদুরোর 3 ভাতিজা ও 6 শিপিং কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই মাদুরোকে সমর্থন পুতিনের। এবং ধস নামল উইন্ডিজের দ্বিতীয় ইনিংসে জাস্টিন রিডসের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি। জাফির ফাইফারে 3 দিনেই উইন্ডিজকে হারালো নিউজিল্যান্ড। আমন্ত্রণ দুপুর 3টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। এটা একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন মাত্রা পেয়েছে। ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে দেশ নতুন করে মাতছে নির্বাচন উৎসবে, যেখানে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হওয়ার ইতিহাসবাহী প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটের দিন নির্ধারণ, আচরণবিধি সংশোধনী ও নিরাপত্তা ব্যবস্থা সহ নানা প্রজ্ঞাপন জারি করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, তফসিলের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে সব ধরনের অনিশ্চয়তায় আপাতত অবসান হলেও এই নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নির্বাচন কমিশনকে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দেশ জুড়ে বইতে থাকা নির্বাচনী হাওয়া তফসিল ঘোষণার পর আরও গতি পেয়েছে। ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে দেশ এখন নতুন করে মাতছে নির্বাচন উৎসবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রহরের ঘণ্টাধ্বনি। শেখ হাসিনা সরকার পতনের নানা প্রশ্ন, শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে প্রায় 16 মাস পরে আনুষ্ঠানিক চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ পেয়েছে বাংলাদেশ। সব শঙ্কা দূর করে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, আগামী 12 ফেব্রুয়ারি ভোট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিসি যেমন এই নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরেছেন, তেমনি ভোট আয়োজনে ইসির সামনে নানা চ্যালেঞ্জের কথাও বলেছেন। সব রাজনৈতিক দল প্রার্থীদের ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি। সেই সাথে ভোটারদেরও নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের ব্যালট হবে গোলাপি। এবার নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়িয়ে সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা করা হয়েছে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে 40 থেকে 45 দিনের পার্থক্য থাকে। তবে এবার সেই সময় বাড়িয়ে করা হয়েছে 2 মাস। এদিকে নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার সংশোধনীর প্রজ্ঞাপন জারি করেছে ইসি। নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার রাতে সংশোধিত এ বিধিমালা প্রকাশ করা হয়। আগে আচরণবিধি লঙ্ঘন করলে 50,000 টাকা পর্যন্ত জরিমানা বিধান থাকলেও নতুন সংশোধিত গ্যাজেটে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সংশোধিত গ্যাজেট অনুযায়ী প্রতি সংসদীয় আসনের প্রত্যেক ইউনিয়ন, পৌরসভা ও মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ওয়ার্ড প্রতি একটি বা পুরো নির্বাচনী এলাকায় 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না। কোনো প্রার্থী জনসভা করতে চাইলে তার 24 ঘন্টা আগে স্থান ও সময় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। ওই স্থানে চলাচল ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। এছাড়াও কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো নির্বাচনী এলাকায় একক কোনো জনসভায় একই সঙ্গে 3টির বেশি মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করতে পারবেন না। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি প্রক্রিয়া শুরু করেছে এবং বেশিরভাগ দলই তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করার কাজ করছে। কোনো কোনো দল বেশিরভাগ আসনের প্রার্থীদের নামও ঘোষণা করেছে। এর মধ্যেই দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ ও পাল্টা অভিযোগে কোথাও কোথাও উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, তফসিলের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে সব ধরনের অনিশ্চয়তার আপাত অবসান হলেও এই নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নির্বাচন কমিশনকে। তাদের মতে, দলগুলোকে সংযত রাখা, একই দিনে 2 ভোট, ব্যালট ব্যবস্থাপনা ও আসন বিন্যাস, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সশস্ত্র বাহিনী, নির্বাচনের পরিবেশ তৈরি সহ বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করেই ইসিকে নিশ্চিত করতে হবে একটি সুষ্ঠু নির্বাচন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসির চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার রাকিব হাসান। স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগতম। আর রাকিব, নানা প্রশ্ন, শঙ্কা এবং অনিশ্চয়তা কাটিয়ে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবং এর থেকে যদি একটু বলি যে এখন সামনে আসলে ইসির চ্যালেঞ্জ এবং সম্ভাবনার জায়গাগুলো আসলে কোথায়? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গতকালই প্রধান নির্বাচন কমিশনার একটি ভিডিও বার্তা, যেটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে প্রচারিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং একই সঙ্গে গণভোট করা হবে। তো আপনি যেটি জানতে চেয়েছিলেন যে চ্যালেঞ্জ কোথায়, আপনি জানেন যে দীর্ঘদিন পরে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিশেষ করে গণভোটের মতো একটি ভোট একই সঙ্গে যেহেতু থাকবে, স্বাভাবিকভাবেই আমরা যারা ভোটার রয়েছে তারা গণভোটের অভিজ্ঞতা খুব একটা নেই। যেহেতু এটি নতুনভাবে যুক্ত হয়েছে, আপনি জানেন যে জুলাই সনদের দাবিতে কিংবা জুলাই সনদের বাস্তবায়নের জন্য বেশ কিছু মতামত সেখানে দেওয়া হয়েছে হ্যাঁ না ভোটের বিষয়ে। তো সেখানে আমরা যেটি দেখছি যে নির্বাচন কমিশন থেকে যারা বলছেন যে এটি চ্যালেঞ্জ হবে এবং একই সঙ্গে এর কারণে কিন্তু কিছুদিন আগে মক ভোটিং করা হয়েছে। এটি কেমন সময় লাগতে পারে একটা ভোট গ্রহণের ক্ষেত্রে, কোনো দীর্ঘসূত্রিতা বা এই যে যারা ভোটারদের যে গ্যাদারিং হবে কিনা, সব কিছু মিলিয়ে একটি পরীক্ষামূলক ভোট হয়, মক ভোটিং হয়। এবং সেখানে আমরা যেটি দেখেছি যে একজন ভোটার যখন যাচ্ছে ভোট দিতে, ঠিক তখন তার গণভোট নিয়ে তিনি আসলে সম্পূর্ণ গণভোটের যে পাতাটা থাকবে সেখানে কী লেখা আছে সেটি তারা অনেকেই জানে না জেনেই হ্যাঁ না ভোট দিচ্ছেন। এটি আমরা উপলব্ধি করতে পেরেছি। পাশাপাশি অনেকে যেটি বলছেন যে গণভোটের বিষয়বস্তু, গণভোটের কিছু কিছু জায়গাতে আমার একমত আছে, কিছু কিছু জায়গায় একমত নাই। তো কিন্তু আমি তো একসঙ্গে আমাকে এক কথায় উত্তর দিতে হচ্ছে হ্যাঁ অথবা না, কিন্তু আমি তো 4টা পয়েন্টের 3টাতে আমি একমত, একটা পয়েন্টে আমি একমত না, অথবা 3টা পয়েন্টে আমি একমত না, একটা পয়েন্ট আবার আমি একমত। সেই ক্ষেত্রে আমি কি দিব? সেই সুযোগটা এখানে নাই যেহেতু। সুতরাং এই জায়গাটা সাধারণ ভোটারদের জায়গা থেকে যদি আমি বলি, যদি ইসি আরও একটু ক্লিয়ার করতে পারতো ভালো হতো। তবে এখানে আসলে প্রধান উপদেষ্টা কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই গণভোটের যে কি তথ্য কিংবা কোন কোন বিষয়ের উপরে হ্যাঁ না ভোট, এটি আগেই ভোট কেন্দ্রের সামনে সাঁটানো থাকবে পোস্টার আকারে। সেখান থেকে দেখে আপনি মতামত দেবেন এবং বেশিরভাগ যদি আপনার হ্যাঁ হয় তাহলে সেক্ষেত্রে আপনি হ্যাঁ দিলেন, আর বেশিরভাগ যদি আপনার না হয় সেই ক্ষেত্রে আপনি না দিবেন। তো সব মিলিয়ে একটা চ্যালেঞ্জ রয়েছে এবং এই চ্যালেঞ্জের জন্য নির্বাচন কমিশন থেকে পাশাপাশি আরও একটা জিনিস, যেহেতু একটু সময়ও বেশি লাগছে এক্ষেত্রে, নির্বাচন কমিশন থেকে এবছর কিন্তু আমরা দেখছি যে ভোটের সময় এর জন্য 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। ভোট গ্রহণের যে সময়, অর্থাৎ 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হবে সকাল এবং শেষ হবে বিকাল 4:30টায়। এদিকে সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা, এই যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় বৃদ্ধি পেল, এর ফলে কিছুটা হলেও বলা যায় যে ভোট গ্রহণ অনেকটা হয়তো নিশ্চিতভাবে বা স্বচ্ছভাবে নিতে পারবেন। পাশাপাশি আরও একটা জিনিস তারা আমাদেরকে যে জানিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যে ভোট কেন্দ্রের সংখ্যা না বাড়লেও যেহেতু হ্যাঁ না ভোট গণভোট রয়েছে, এটি একদম নতুন, তো এইটি পরিচালনা করতে গিয়ে তারা হয়তো বুথের সংখ্যা আরও কিছু বাড়াতে পারে বলে তারা বলছেন। আচ্ছা, আপনার আরেকটু যদি জিজ্ঞেস করি যে একই দিনে যেহেতু জাতীয় নির্বাচন এবং গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন, এতে আসলে নির্বাচনী প্রক্রিয়া এবং প্রশাসনিক প্রস্তুতিতে আসলে কী ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে? এছাড়া যদি আরেকটু আমি যুক্ত করি যে যেহেতু দুটো জিনিস একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে, তাহলে ভোট গণনার প্রক্রিয়া এবং ফলাফলের স্বচ্ছতা আসলে কতটা প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ। আপনি একটু বলি, সেটা হচ্ছে যে আসলে কিছুক্ষণ আগে যেটা বললাম যে গণভোট এবং জাতীয় নির্বাচন, এইটি আমাদের কাছে একদমই এই জেনারেশনের কাছে কিন্তু একদমই নতুন। আমরা কিন্তু কখনো এই ভোট দেখিনি। নির্বাচন কমিশনে এখন যারা দায়িত্ব রয়েছেন তারাও এই দায়িত্ব কখনো পালন করেননি।
তাদেরও অভিজ্ঞতার জায়গা থেকে অনেকটাই ঘাটতি রয়েছে, এটি তারা স্বীকার করেছেন। গতকালকে আপনি যদি প্রধান নির্বাচনের কমিশনের বক্তব্য আপনি শোনেন, সেখানে আপনি দেখবেন যে তিনি বলেছেন যে তাদের অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে, তাদের ভুল ত্রুটি থাকতে পারে, তবে সব কিছু ছাপিয়ে তারা কাজ করে যাচ্ছেন একটি সুষ্ঠু ভোটের জন্য। সেই ক্ষেত্রে তারা জনগণের সহযোগিতা চেয়েছেন, প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। আর এই একই সঙ্গে ভোট হওয়ার কারণে এবং যেহেতু আমাদের বাংলাদেশে সাধারণত একই দিনে সারা দেশে নির্বাচন হয়, সেক্ষেত্রে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি যদি বলি কিংবা সংখ্যা যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমাদের খুবই কম। আমাদের বর্তমান যে পরিস্থিতি আপনি জানেন, কিছুক্ষণ আগেই আমরা সংবাদ পেলাম যে ঢাকা ৮ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী জনাব ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণাকালে জুম্মার নামাজের শেষে নির্বাচনী প্রচারণাকালে তার গুলিবিদ্ধ হয়েছেন এবং এই মুহূর্তে তিনি ঢাকা মেডিকেলে রয়েছেন। অর্থাৎ নির্বাচনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখছি যে এখনও অনুকূলে নেই এবং বেশ কিছু রাজনৈতিক দলও কিন্তু আমরা দেখেছি যে অভিযোগ করেছেন যে নির্বাচনের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা অনুকূলে নেই। বিশেষ করে আপনি কিছুদিন আগেও যেমন বরিশালে একজন প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ, তারও কিন্তু প্রচারণার কালে হামলা হয়েছে এবং একটি রাজনৈতিক দলের উপর ইঙ্গিত করে আসলে করা হচ্ছে। তো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনী পরিবেশ নেই। ছোট ছোট যারা রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে তারা বলছেন যে নির্বাচনী পরিবেশ নেই। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু গতকাল তফসিল ঘোষণা হয়েছে, এতদিন রাজনীতি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন ছিল তার কিছুটা পরিবর্তন হয়তো আজকে থেকে আমরা দেখতে পাবো বলে বিশ্বাস করি কিংবা আশা রাখছি। শেষমেশ দেখা যাবে, হয়তো আর কয়েকদিনের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো আসলে কতটুকু ভোটের পরিবেশ তৈরি হয়েছে। আচ্ছা, বিশ্লেষকরা কিন্তু মানে যে বিষয়গুলোকে আসলে চ্যালেঞ্জ হিসেবে দেখছে, আপনি একটু আগে বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা ঘাটতি আসলে লক্ষ্য করা যেতে পারে। এর মধ্যে কিন্তু দলগুলোকে সংযুক্ত রাখা এবং ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ব্যালট ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আপনি যতটা বলেন, এগুলো নিয়ে কিন্তু বিশ্লেষকরা ইতিমধ্যেই কিছুটা চ্যালেঞ্জ হিসেবে দেখছে এই জিনিসগুলোকে। এসব আসলে ইসি কতটা কার্যকরভাবে নিতে পারে বা কাজ করতে পারে বলে আপনার মনে হয়? আসলে দেখেন, ইসি একার পক্ষে সম্ভব নয় এটি করা। আর ইসি হচ্ছে তার একটা, যেহেতু এটি সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, সে তার সাংবিধানিক ক্ষমতা সে প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব রয়েছে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য, রাজনৈতিক দলগুলোরও কিন্তু দায়িত্ব রয়েছে। এই যে আমরা বিভিন্ন জায়গায় হানাহানি মারামারির খবরগুলো আমরা যে পাচ্ছি, বা এই যে প্রচারণায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা যে খবরগুলো আমরা পাচ্ছি, এগুলো কিন্তু কোনো না কোনোভাবে আপনি খোঁজ নিলে কিংবা দেখলে আপনি দেখবেন যে এই যে কোনো এক পক্ষ আর এক পক্ষের উপরে হামলা করছে। অর্থাৎ এগুলো কিন্তু রাজনীতিতে যারা যুক্ত তারাই কিন্তু এগুলো করছে। সুতরাং যারা রাজনীতি করছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, যারা নির্বাচন করবেন, প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে দলের স্থান থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া এবং কঠোরভাবে নির্দেশনা দেওয়া যে কোনো রকমের কোনো সংঘাত যেন না হয়, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া। এবং যেখানেই সংঘাত হবে সেইখানে যদি রাজনৈতিক দলের থেকে নিজের থেকে উদ্যোগ নেয়, বিচারের ব্যবস্থা করা হয় কিংবা তারা যদি কোনো ব্যবস্থা নেয় তার সেই কর্মীর বিরুদ্ধে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে সংঘাত কিংবা এই যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতির যে অবনতি, তা অনেকটাই কমে আসবে। এবং আপনি জানেন যে পট পরিবর্তনের পর, অর্থাৎ 5ই আগস্টের পর আমরা যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী একটা দুর্বল বাহিনীতে পরিণত হয়েছে। স্বভাবতই আপনি জানেন যে আগের যে সরকার, সেই সরকারের যে দায়িত্ব পালনকালে অনেক আদেশ তাদের মানতে হয়েছে, অন্যায় আদেশও তারা পালন করেছেন। এখন সেই আদেশের ফলে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মৃত্যুবরণ করেছে। 5ই আগস্ট আমরা দেখেছি সাধারণ মানুষের রোষানলে এবং এই অভ্যুত্থানে। তো সেই ক্ষেত্রে তাদের ভেতরে এক ধরনের ভয় কিন্তু কাজ করে। এখনও আমরা দেখছি বিভিন্ন জায়গায় মব হচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না। তো আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত করতে হবে এবং এই শক্ত করার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। একদমই তাই। এছাড়া আচরণবিধি সংশোধনীর যে নতুন নিয়ম, এটি আসলে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণে কী ধরনের প্রভাব ফেলতে পারে? এছাড়া ভোটাররা আসলে কিভাবে এই নতুন ভোটের পরিবেশকে আসলে স্বাগত জানাতে পারবে বলে আপনার মনে হয়? আমাদের দেশের রাজনীতি একটা সময় উৎসবের মতোই ছিল, এখনও তেমনটাই। আমরা বিশেষ করে যদি আমরা গ্রামে যাই, গ্রামগঞ্জে দেখবেন যে ভোটের সময় এক ধরনের উৎসব, ভোটারদের এবং যারা প্রার্থী তাদের মধ্যে এক ধরনের মিলন মেলা দেখি। চায়ের দোকানে রাজনীতির আড্ডা হয়, ভোটের আড্ডা হয়।
তো আমরা যদি বলি যে আগে একটা সময় মানুষের মধ্যে উদাসীনতা থাকলেও এখন অনেকেই সচেতন হচ্ছেন। এখন অনেক প্রার্থী আমরা যদি দেখলাম যে এই যে গতকাল তফসিল ঘোষণার পর, আপনি জানেন যে তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে প্রার্থীদের যে নিজ নিজ যে পোস্টার ব্যানার রয়েছে সেটি নামিয়ে ফেলার একটি নিয়ম রয়েছে এটি আচরণবিধির মধ্যে। সুতরাং আমরা যেটি দেখলাম যে ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের নিজ উদ্যোগে আগামী 48 ঘন্টার মধ্যে তাদের ব্যানার পোস্টার যেখানে রয়েছে সব নামিয়ে ফেলার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে প্রার্থীদেরকে, এবং ইতিমধ্যে তাদের প্রার্থীরা কিন্তু সেই কাজ শুরু করে দিয়েছে। আমরা দেখলাম বেশ কয়েকটি সংবাদ আমি দেখলাম। তবে অন্য যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে ঠিক তারাও যদি এই একইভাবে স্ব-উদ্যোগে এই আচরণবিধিগুলো প্রতিপালন করে, এর মধ্যে শুধু পোস্টার ব্যানার নামিয়ে ফেলা তা কিন্তু না, এই তফসিল ঘোষণার পর আপনার হচ্ছে বিভিন্ন সভা সমাবেশের ক্ষেত্রেও বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। সব যে আচরণবিধিগুলো রয়েছে সেসব যদি সবাই মানে এবং মেনে চলে, সেই ক্ষেত্রে ভোট একটা উৎসব মুখর পরিবেশেই হবে এবং সাধারণভাবেই মানুষ অধীর আগ্রহ বসে আছে ভোট দেওয়ার জন্য। অনেকেই চেষ্টা করছে, অনেকেই বলছে যে জীবনে প্রথম ভোট দেবেন, তারাও কিন্তু অধীর আগ্রহ রয়েছেন। সব মিলে বলা যায় যে ভোটার এবং প্রার্থীদের মধ্যে এক ধরনের যে মিলনমেলা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি আসলে একটি উৎসব মুখর পরিবেশে ভোট হবে এমনটারই ইঙ্গিত দেয় বলে মনে করছি। আচ্ছা, আমরাও আশাবাদী যেন উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই যেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার রাকিব হাসানের সঙ্গে। এবার যাচ্ছে অন্যান্য সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। শুক্রবার বেলা 11:30টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এছাড়া যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের এই সরকার কঠোর হাতে দমন করবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে, কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিছু না, কোনো ধরনের। আর যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, আপনারা দেখেছেন কালকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা করবেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কঠোর হাতে দমন করা হবে। এবং যারা আমরা বারবার বলছি অনেকে অন্যায় ইলিগাল দাবি নিয়ে মাঠে রাস্তায় নামতে চাচ্ছেন, তাদের বিষয়েও এই গভর্নমেন্ট যথেষ্ট কঠোর হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 10 আসন থেকে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার ফেসবুকে 1 মিনিট 12 সেকেন্ডের এক ভিডিও বার্তায় নির্বাচন করার কথা জানান তিনি। ভিডিও বার্তায় আসিফ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণের সুযোগ এসেছে দীর্ঘ 17 বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি। নির্বাচনের প্রার্থী হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান ভোটার বা প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে বহুদিন ধরেই সংশয় রয়েছে। তবে আশার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, সংবিধান এবং ভোটার তালিকা আইনে ভোটার ও প্রার্থী হওয়ার যেসব যোগ্যতা ও অযোগ্যতার কথা বলা আছে সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার বা প্রার্থী হতে কোনো বাধা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে 29 ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে। একই সঙ্গে জমা দিতে হবে মনোনয়নপত্র। তারা আরও জানান, তফসিল ঘোষণার পরও কমিশন আইনগত যোগ্যতা পূরণকারী যে কোনো নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। চাইলে তারেক রহমান লন্ডন থেকেই ভোটার হতে পারবেন। যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। বিদেশে বসেই তার ভোটার হাতে কোনো বাধা নেই। তারা বলেছেন, তারেক রহমান যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন তবে তার ভোটার হতে কোনো বাধা নেই। 48 ঘন্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সব পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা আশ্বাস দেন তিনি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ডক্টর শফিকুর রহমান এই আহ্বান জানান। জামাত আমির বলেন, ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য তারা প্রস্তুত। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী 22 জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এছাড়া নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে 11 জানুয়ারি পর্যন্ত। আর আপিল শুনানির নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। জি, এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ শারীরিক যে অবস্থার তথ্য সেটি হচ্ছে তিনি এখন পর্যন্ত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। গতকালকে যে মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত আজকে নতুন করে কোনো তথ্য কিন্তু গণমাধ্যমকে জানায়নি বিএনপি পক্ষ বা হচ্ছে মিডিয়ার কাছে। তবে গতকালকে যে মেডিকেল বোর্ডের প্রধান তিনি বলেছেন যে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকরা কিন্তু তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিচ্ছে। তবে তার অবস্থা একটু জটিলতার দিকে গিয়েছে। তিনি বলছেন যে গত কয়েকদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করে যে তথ্য পাওয়া গেছে তার অবস্থা জটিলতার দিকে গিয়েছে। তার অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে রক্তের, পাশাপাশি শ্বাস প্রশ্বাসে বেড়ে যাচ্ছে। এরপরে কিন্তু যে মেডিকেল বোর্ডের যে যারা আছে তারা কিন্তু তাকে চিকিৎসার মধ্যে দিয়ে এখন পর্যন্ত যাচ্ছে। তবে বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত তিনি এখানে চিকিৎসা নিচ্ছে, অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে। তবে বিদেশ কবে যাবে এখন পর্যন্ত সেই তথ্য কিন্তু গণমাধ্যমকে জানানো হয়নি বা এখন পর্যন্ত দেয়নি। তবে তার অবস্থা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কিন্তু এখন পর্যন্ত তিনি রয়েছে, সেখানেই চিকিৎসা রয়েছে। আর মেডিকেল বোর্ডের যারা সদস্য আছে মেডিকেল বোর্ড সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। 2025-26 শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। দেশের 17টি কেন্দ্র ও 49টি ভেন্যুতে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। শুক্রবার সকাল 10টায় এ পরীক্ষা শুরু হয়। কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের ভিড়ের পাশাপাশি বাইরে অপেক্ষমান অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠার দৃশ্য চোখে পড়ে। এবার 13,000-এর বেশি আসনের বিপরীতে আবেদন করেছেন 1 লাখেরও বেশি শিক্ষার্থী। সহকর্মী সিফাত আল ফাহিমের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 2025-26 শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল 10টায় দেশের 17টি কেন্দ্র ও 49টি ভেন্যুতে একযোগে শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের সকাল 8টা থেকে 9:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশের সুযোগ ছিল। কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের ভিড়ের পাশাপাশি বাইরে অপেক্ষমান অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠার দৃশ্য চোখে পড়ে।
তারা চায় যে ভালো কিছু ফলাফল, ভবিষ্যৎ গঠন করার জন্য যে প্রচেষ্টা, যথেষ্ট প্রচেষ্টা। যেমন আমার বাচ্চাকে দেখছি ডে নাইট তারা পরিশ্রম করে পড়াশোনা করছে। খুব ভালো লাগতেছে। আমার ছেলে খুব ভালো পড়াশোনা করছে, প্রিপারেশন নিচ্ছে, ভালো ভালো প্রত্যাশা রাখতেছি ইনশাল্লাহ রেজাল্ট ভালো করবে আর কি। আজকের 1 ঘন্টা 15 মিনিট যদি মাথা ঠান্ডা রেখে দিতে পারে আলহামদুলিল্লাহ, এই দোয়াই করতেছি আল্লাহর কাছে। এবছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট আসন 13,051টি। এর মধ্যে এমবিবিএস 11,101 এবং বিডিএস 1,950টি। বিপরীতে আবেদন করেছেন 1,22,632 জন, অর্থাৎ আসন প্রতি প্রতিযোগী প্রায় 9.40 জন। আবেদনকারীদের মধ্যে ছাত্রী 73,604 এবং ছাত্র 49,028 জন। আশা করতেছি আমার মেয়ে ডাক্তার হবে। আশা করি যে সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে পরীক্ষাটা হোক, সুষ্ঠুভাবে পরীক্ষাটা শেষ হোক প্রত্যাশা করি। প্রচুর পরিমাণ স্টুডেন্ট ছাত্রছাত্রী পরীক্ষা দিবে, সেক্ষেত্রে প্রচুর প্রতিযোগিতার মাধ্যমে হয়তো ভর্তিতে চান্স পাবে। এবার পরীক্ষার সময় 15 মিনিট বাড়িয়ে করা হয়েছে 1 ঘন্টা 15 মিনিট। মানবিক গুণাবলী মূল্যায়ন সহ মোট 100 নম্বরের এমসিকিউতে ভুল উত্তরে কাটা হবে 0.25 নম্বর। লিখিত নম্বরের সঙ্গে এসএসসি এইচএসসির জিপিএ যোগ করে মেধা তালিকা চূড়ান্ত হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রাজশাহীতে গভীর নলকূপে গড়তে পড়ে যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় মানুষের ঢল নামে। শুক্রবার সকালে শিশু সাজিদকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানায় এলাকার হাজারো মানুষ। জানাজায় শেষে বাড়ির সামনে নেকেরীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার। রাজশাহী থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার মা মা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া 2 বছরের শিশু সাজিদকে শুক্রবার সকালে শেষ বিদায় জানালো পুরো গ্রাম। কোয়েলহাট মধ্যপাড়ার মাঠে তার জানাজায় হাজারো মানুষের ভিড়। যেন এক ছোট্ট শিশুকে নয়, গ্রামেরই সন্তানকে হারানোর ব্যথা ভাগ করে নিতে জড়ো হয়েছিল সবাই। ভোর থেকে শোকের আবরণ নেমে আসে গ্রামে। মসজিদের মাইক থেকে সাজিদের মৃত্যুর সংবাদ ভেসে আসতেই থেমে যায় সব কাজকর্ম। দোকানপাট বন্ধ, মানুষ ছুটে আসে জানাজার মাঠে। সাজিদের সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহ যখন আনা হয় তখন একসঙ্গে ফেটে পড়ে কান্নার শব্দ। সাজিদের মা বারবার ছুটে আসতে চাইছিলেন আহাজারি করতে করতে। দৃশ্যটি ভারী করে তোলে উপস্থিত সবার হৃদয়। জানাজা শেষে দোয়ার মুহূর্তে হাজারো হাত একসঙ্গে উঠল আকাশের দিকে। শিশুটির জন্য রহমত, তার পরিবারের জন্য ধৈর্য কামনা করে। কবরের দিকে ছোট্ট কাফনটি নেয়ার সময় যেন বাতাসও থমকে দাঁড়ায়। গ্রামের মানুষ বলছিল এমন হৃদয় বিদারক দৃশ্য কখনো দেখেনি তারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর 3 ভাতিজা সহ আরও কয়েকজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া তেল সমৃদ্ধ লাতিন আমেরিকার এই দেশটির ওপর তেলের উপর নিষেধাজ্ঞা আরও জোরদার করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর তথ্য মতে নিষেধাজ্ঞার আওতায় আসা 3 ভাতিজার মধ্যে 2 জন মাদক পাচার মামলায় যুক্তরাষ্ট্রের দোষী সাব্যস্ত হয়েছিলেন। পরে বন্দি বিনিময়ের মাধ্যমে তাদের মুক্তি দেয়া হয়েছিল। জানা গেছে ভেনেজুয়েলার তেল খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরও শক্ত করতে পানামার এক ব্যবসায়ী ও 6টি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ভেনেজুয়েলার তেল পরিবহনের অভিযোগে এসব কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন ট্রেজারি বোর্ড থেকে জানানো হয়েছে নিষেধাজ্ঞা আরোপ করা 6টি জাহাজ প্রতারণা, অনিরাপদ ও অবৈধ নাবিক চালনা কার্যক্রমে জড়িত ছিল। এগুলো মাদুরো সরকারের জন্য আর্থিক সহায়তা যোগাচ্ছিল। এর আগে ভেনেজুয়েলার উপকূলের কাছ থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মাদুরো বলেন ট্যাঙ্কার জব্দের ঘটনাটি ক্যারিবীয় অঞ্চলে সমুদ্র দস্যুতার নতুন যুগ সূচনা করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে দিতে চাপ বাড়াচ্ছেন, ঠিক সেই সময় রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ভেনেজুয়েলার এই নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। ক্রেমলিন জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ফোনে ভেনেজুয়েলার নেতাকে জানান যে তিনি মাদুরো সরকারের নীতিকে সমর্থন করছেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৃহস্পতিবার 17 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মস্কোয় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হেসুস রাফায়েল সালাজার ভেলাস্কেজের সঙ্গে বৈঠক করেন। বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টার বরাতে বলা হয়, 25 নভেম্বর লুকাশেঙ্কো রাষ্ট্রদূতকে জানান যে মাদুরোকে বেলারুশে সবসময় স্বাগত। তবে রয়টার্স লুকাশেঙ্কোর দপ্তরে বৈঠকগুলোর গুরুত্ব এবং মাদুরো পদত্যাগ করলে তাকে আশ্রয় দিতে বেলারুশ প্রস্তুত কিনা এসব বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানায়। তবে কোনো জবাব পাওয়া যায়নি। সাম্প্রতিক মাসগুলোয় ট্রাম্প ভেনেজুয়েলার উপর চাপ বাড়িয়েছেন, বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক জোরালো উপস্থিতির মাধ্যমে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। চলতি বছরের শুরুতে 31 বছর বয়সে টেস্ট অভিষেক হয় নিউজিল্যান্ডের জ্যাকব ডাফির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয়বারের মতো ফাইফার নিলেন এই কিউই পেসার। তাতেই ধস নামল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে। মাত্র 128 রানে অল আউট হওয়া ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড় করায় 56 রানের। সহজ এই লক্ষ্য চা বিরতির আগেই টপকে 5-3 ম্যাচের সিরিজের স্বাগতিকরা এগিয়ে গেছে 1-0 ব্যবধানে। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে জাস্টিন গ্রিফসের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 2025 থেকে 27 চক্রে এটি নিউজিল্যান্ডের প্রথম জয়। আর এ চক্রে 7 ম্যাচের 6টিতেই হেরে এখনও জয়শূন্য ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট মাউন্ট মঙ্গাইনোতে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তফসিল ঘোষণায় শুরু, চূড়ান্ত ভোট প্রস্তুতির উত্তাপ। প্রার্থীদের আচরণ বিধিমালার সংশোধনী প্রজ্ঞাপন জারি, ইসির সামনে নতুন চ্যালেঞ্জ। ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা আসিফ মাহমুদের। চাইলেই লন্ডনে বসে ভোটার ও প্রার্থী হতে পারবেন তারেক রহমানও। অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়। রাজশাহীতে জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন, শোকাহত পুরো গ্রাম। মাদুরোর 3 ভাতিজা ও 6 শিপিং কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই মাদুরোকে সমর্থন পুতিনের। এবং ধস নামল উইন্ডিজের দ্বিতীয় ইনিংসে। জাস্টিন গ্রিফসের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি, ডাফির ফাইফারে 3 দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারালো নিউজিল্যান্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।